হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বা এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। আমরা শুরু করতে চলেছি এএনএম জেনপাস ইউজি 2024-এর একটি ইম্পর্টেন্ট টপিক ধরে ক্লাস। তোমরা প্রত্যেকে জানো যে প্রতি বছর এএনএম পরীক্ষা এবং জেনপাস ইউজি পরীক্ষায় লাইফ সায়েন্স এবং জেনপাস ইউজির ক্ষেত্রে বায়োলজি কতটা গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে। এবং তোমাদের কাছে প্রত্যেককে একটা রিকোয়েস্ট করবো যে যখন তোমরা অ্যান্সারগুলো দিচ্ছ কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সারগুলো দেবে। কমেন্ট বক্সে অ্যান্সারগুলো দিলে আমি বুঝতে পারি যে কে কোন অ্যান্সারটা দিয়েছো এবং প্রত্যেকের নামটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তোমরা কী করবে, একের দাগের ধরো এটা ঠিক হলো, তো একের দাগের এর দাগটা দিলে, দুইয়ের দাগের ধরো বিটা ঠিক হলো, দুইয়ের দাগের বি দিলে, তিনের দাগের ধরো সি হলো সি, চারের দাগের ডি, এভাবে কিন্তু প্রত্যেকে সিরিজ ধরে ধরে অ্যান্সারগুলো দেবে এবং নিচের কমেন্টটা বলে যাবে যে স্যার আমি এত মার্কস পাচ্ছি, এই কটা 15 মধ্যে 14 পাচ্ছে কি, 15 মধ্যে 13 পাচ্ছে কি, 15 মধ্যে 12 পাচ্ছে, এটা কিন্তু বলে যাবে। আর হ্যাঁ, যারা এখনও চাইছো নিজের প্রিপারেশনকে আরও স্ট্রং করতে, যারা চাইছো যে একটা ভালোভাবে কীভাবে এএনএম পরীক্ষাটা গভর্নমেন্ট কলেজে আমি পেতে পারবো, তার জন্য যাদের এখনও সুযোগ রয়েছে, এখনও কিন্তু হাতে একটু হলেও সময় রয়েছে, যারা চাইছো প্রিপারেশন শুরু করতে, তারা অবশ্যই লাস্ট মুহূর্তে আমাদের একটা নিউ ব্যাচ শুরু হয়েছে, সেই নিউ ব্যাচে প্রত্যেকে জয়েন করতে পারো, যেখানে আমরা প্রচুর পরিমাণে মক টেস্ট নিচ্ছি এবং যে সমস্ত ক্লাসগুলো আমরা করিয়েছি সেই ক্লাসের সমস্ত অ্যাক্সেস কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এবং প্রতিটা চ্যাপ্টারের যেগুলো মেন টপিক সেই মেন টপিকগুলো কিন্তু এই মুহূর্তে কভার করা হচ্ছে। তো যারা জয়েন করতে চাইছো, একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই কন্ট্যাক্ট নাম্বারটাই কন্ট্যাক্ট করে নাও, অথবা আমি কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিচ্ছি 7001963335। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করতে পারো। কি বললাম, 7001963335। এখন কন্ট্যাক্ট যারা করছো তাদের জন্য মাত্র রয়েছে 700। কত ফিজ রয়েছে বললাম, 700 ফিজের মধ্যেও কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনের সমস্ত কিছু ক্লাস নোটসপত্র এবং যে সমস্ত অ্যাভেলেবেল আমাদের মক টেস্ট এবং যে সমস্ত আমরা ফুল লেন্থি মক টেস্ট নিচ্ছি, সব কিছু তোমরা পাচ্ছ মাত্র 700 টাকার মধ্যে। কন্ট্যাক্ট করে নাও 7001963335 নাম্বারে। চলো আমরা শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন নিচের কমেন্ট অ্যান্সার দিয়ে থাকো তোমরা। কোষ্টকের সর্বাপেক্ষা দীর্ঘতম দশা কোনটি? টোটাল 4টা অপশান রয়েছে, মেটাফেজ, অ্যানাফেজ, প্রফেজ এবং টেলোফেজ। একটু ভালো করে শোনো, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে এই রকমের প্রশ্ন দিয়েই থাকে পরীক্ষাতে। কোষ্টকের কিন্তু টোটালি দুটো দফা রয়েছে। কী বললাম, কোষ্টকের দুটো দফা, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে কি না মাইটোটিক ফেজ। একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে কি মাইটোটিক ফেজ। তাহলে একটা হচ্ছে আই ফেজ আর একটা হচ্ছে কি বলছে এম ফেজ। আই ফর কি না ইন্টারফেজ, এম ফর কি মাইটোটিক ফেজ। মনে রাখবে এই ইন্টারফেজ বা আই ফেজ যেটাকে বলছি, তার আবার 3টে দফা রয়েছে। কী বললাম, তার কিন্তু 3টে দফা রয়েছে। সেই দফাগুলোর নাম কি? একটা হচ্ছে G1 দফা, একটা হচ্ছে এফ দফা, জানলে তোমরা নিচের কমেন্টে লিখতে পারো। অপরটা হচ্ছে কি G2 দফা। G1 দফা, এফ দফা, G2 দফা। আর মাইটোটিক ফেজের কিন্তু 4টে ভাগ। কি বললাম, মাইটোটিক ফেজের কিন্তু 4টে ভাগ। দেখে নাও, মেটাফেজ, প্রফেজ, অ্যানাফেজ। আচ্ছা, মেটাফেজ, অ্যানাফেজ, প্রফেজ, টেলোফেজ। এটা যদি সাজিয়ে লিখি কেমন হবে বলো তো? প্রথমে আসে প্রফেজ, তারপর আসে মেটাফেজ, 3 নম্বর আসে অ্যানাফেজ, 4 নম্বর আসে টেলোফেজ। এটা হচ্ছে কি মাইটোটিক ফেজের 4টে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে এখানে প্রশ্ন চেয়েছে এই 4টে মানে মাইটোটিক ফেজের যে দফাগুলো রয়েছে, সেই দফাগুলোর মধ্যে কোনটা সবথেকে দীর্ঘতম মানে বলতে কি বলতো, সবথেকে বড় কোনটা বা কোনটা হতে সবথেকে সময় লাগে। এবার দেখো আমি বলে দিই, পি ফর প্রোফেজ। ঠিক আছে, এই প্রোফেজ হতে সময় লাগে, মনে রাখবে 30 থেকে 60 মিনিট। কি বললাম, 30 থেকে 60 মিনিট, মানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে প্রফেজ দশা কমপ্লিট হয়। তারপর দেখো রয়েছে মেটাফেজ হতে সময় লাগে 2 থেকে 10 মিনিট। কি বললাম, 2 থেকে 10 মিনিট হতে সময় লাগে কি মেটাফেজ। অ্যানাফেজ হতে সময় লাগে, মনে রাখবে 2 থেকে 3 মিনিট। কি বললাম, 2 থেকে 3 মিনিট হতে সময় লাগছে অ্যানাফেজ। টেলোফেজ হতে সময় লাগে 3 থেকে 12 মিনিট। কত লাগে? 3 থেকে 12 মিনিট। এবার তোমরা নিজেরা বিচার করো যেখানে সবথেকে দীর্ঘতম দশা কোনটা হবে? প্রফেজ হবে, কারণ প্রফেজের ক্ষেত্রে বেশি সময়টা কিন্তু লাগছে, 30 থেকে 60 মিনিট। তাহলে প্রফেজ হচ্ছে প্রথম দীর্ঘতম, দ্বিতীয় হচ্ছে তোমার এটা টেলোফেজ, তৃতীয় হচ্ছে মেটাফেজ এবং চতুর্থ সবথেকে ছোট দশা হচ্ছে কি অ্যানাফেজ। ক্লিয়ার হলো? তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে প্রফেজ। আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে। আমি লিখে দিয়েছি, পুরোপুরি একবার দেখে নাও ভালো করে কোশ্চেনটা এবং তার সম্পর্কে যে যুক্তিগুলো দিলাম সেই যুক্তিগুলো। আমি কিন্তু প্রতিটা কোশ্চেন বলার সময় তার সপক্ষে সঠিক তথ্যটা বা সঠিক যুক্তিটা তোমাদেরকে দিয়ে দিই, যাতে তোমরা বুঝতে পারো যে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আমরা চলে এসো। নেক্সট প্রশ্ন বলছে, কোষ্টকের সঠিক পর্যায়ক্রমটি স্থির করো। টোটাল দেখতে পাচ্ছ 1 2 3 4টে অপশান রয়েছে। এখানে তোমাদের কোনটা সঠিক বলে মনে হচ্ছে? দেখো, আমরা কি জানি প্রথমে আছে ইন্টারফেজ, তারপর আছে কি মাইটোটিক ফেজ। তাহলে এবার দেখো, ইন্টারফেজের প্রথম যে দফাগুলো ছিল সেটা হচ্ছে, প্রথম হচ্ছে কি G1, তারপর হচ্ছে কি এফ, তারপর হচ্ছে কি G2, তারপর লাস্টে কালে কি এম। তাহলে কোনটা প্রথম? 1 নম্বর হচ্ছে G1।
তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে G2, তারপর হচ্ছে M। তাহলে G1 হচ্ছে 1 নম্বরে মিলছে, এস এটা, G2 এটা, M এটা, তার মানে লাস্টের অপশানটা হচ্ছে ঠিক আছে, G1 S G2 M। তাহলে সব থেকে প্রথম হচ্ছে G1 দশা, তারপর হচ্ছে F দশা, তারপর হচ্ছে G2 দশা, তারপর হচ্ছে M দশা। নেক্সট বলছে সমপ্রকৃতির দুটি জনন কোষের মিলন পদ্ধতিকে কি বলা হয়? তোমরা অ্যান্সারটা বলো নিচের কমেন্টে, প্রত্যেকে নিচের কমেন্টে ফ্রিজ ধরে দিয়ে যাও অ্যান্সারগুলো, এবং প্রত্যেকে কত মার্কস পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দিও, আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, নিচের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাচ্ছ, ফেসবুক গ্রুপের লিঙ্ক পাচ্ছ, কোনো সমস্যা হলে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কিন্তু নিচের তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। এবার একটু আমরা ভালো করে দেখি যে সমপ্রকৃতির দুটি জনন কোষের মিলন পদ্ধতিকে কি বলা হয়। দেখো, আমরা যদি গ্যামেটের মিলন অনুযায়ী ভাগ করি, আর কি গ্যামেটের মিলন অনুযায়ী ভাগ করি, তো এখানে যে কটা ভাগ আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে কার ভাগ জানো? এগুলো প্রত্যেকটা হচ্ছে কি সিনগ্যামির ভাগ। ভালো করে শুনে রাখো, এগুলো কিন্তু সিনগ্যামির ভাগ। এবার তোমরা হয়তো বলবে যে স্যার সিনগ্যামি ব্যাপারটা অ্যাকচুয়ালি কী, সিনগ্যামি ব্যাপারটা অ্যাকচুয়ালি কী? তো প্রত্যেকটা তো জানার ইচ্ছা করছে যে সিনগ্যামি কাকে বলে। না, সিনগ্যামি মনে হচ্ছে একটা যৌন জনন প্রক্রিয়া, যে যৌন জনন প্রক্রিয়ায় দুটো ভিন্ন ধর্মী জননকোষ, কী বললাম, যে যৌন জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জননকোষ অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের স্থায়ী মিলন ঘটে নতুন অপত্যজীব সৃষ্টি হয়, তাই তো। তাহলে সিনগ্যামি মানে কি? তা দুটি ভিন্ন ধর্মী জননকোষ, মানে একটা হচ্ছে পুরুষ এবং একটা হচ্ছে কি স্ত্রী। তাহলে পুরুষের থেকে একটা কি আছে, গ্যামেট আসবে, তাই তো একটা গ্যামেট আসবে, স্ত্রীর থেকে কী হবে, একটা গ্যামেট আসবে। এই গ্যামেট দুটো গ্যামেট মিলিত হয়ে কি করছে তোমরা বলো, অপত্য সৃষ্টি করে। তো এই পুরুষের গ্যামেট এবং স্ত্রীর গ্যামেট মিলিত হয়ে কী করছে, অপত্য সৃষ্টি করছে। এই প্রক্রিয়াটাকে আমরা কী বলছি, সিনগ্যামি। প্রত্যেক ক্লিয়ার করতে পারলাম যে দুটো ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের ফলে যে অপত্যজীব সৃষ্টি হয় সেই ঘটনাটাকে বলছে আমরা কি, বা তাকে আমরা কি বলছি, সিনগ্যামি, ঠিক আছে। এবার সিনগ্যামিকে টোটালি ভাগ করা হয় হচ্ছে তোমার আইসোগ্যামি, ঠিক আছে, অ্যানাইসোগ্যামি, উগ্যামি এবং হলোগ্যামি। কি বললাম, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি এবং হচ্ছে হলোগ্যামি, ঠিক আছে। তাহলে সিনগ্যামির হচ্ছে ভাগ হচ্ছে আইসোগ্যামি, এখানে তিনটে ভাগ দিয়েছে, আইসোগ্যামি, উগ্যামি, অ্যানাইসোগ্যামি। হলোগ্যামিটা হচ্ছে দেয়নি, ঠিক আছে। তো এবার আমরা জানবো যে আইসোগ্যামি এই কথাটার অর্থ কি, তোমরা বলো তো। আইসো মানে কি, ইকুয়াল। আইসো মানে হচ্ছে কি ইকুয়াল বা সমান, তাহলে আইসো মানে হচ্ছে কি সমান, এটার অর্থ হচ্ছে কি সমান। গ্যামি পর কি বলো তো, না গ্যামি মনে হচ্ছে গ্যামাস বা হচ্ছে তোমার গ্যামাস বা গ্যামি মনে হচ্ছে গ্যামাস। তো সমান কি বলো তো, সমানভাবে আসছে আর কি, দুটোর কথা হচ্ছে সমান, অর্থাৎ সমানভাবে গ্যামেটের মিলন, ঠিক আছে। সমান গ্যামাস মানে গ্যামেট, ঠিক আছে। তাহলে সমান গ্যামেট, তাহলে দুটি কী বলেছে, সমপ্রকৃতির বলা হয়েছে না। তাহলে সমপ্রকৃতির মানে কী হবে, আইসোগ্যামি হবে, দুটি সমান প্রকৃতির গ্যামেটের মিলন, ঠিক আছে। এবার এটা কাদের দেখা যায় জানো, এটা হচ্ছে মনোসাইটিস কাদের দেখা যায়, ক্লামাইডোমাস নামক শৈবালের দেখা যায়, মনোসাইটিস নামক আর্দ্র পানিতে দেখা যায়, এক্সাম্পলটা মনে রাখতে পারো, কাদের দেখা যায়, ক্লামাইডোমোনাস নামক শৈবাল এবং মনোসাইটিস নামক হচ্ছে আর্দ্র পানিতে দেখা যায়। দেখো, আমরা এমনভাবে পড়াই যাতে বইয়ের মেন টপিকগুলো তোমাদের এই ক্লাস চলাকালীনই যেন কমপ্লিট হয়েছে, যাতে তোমাদেরকে আর পরবর্তীকালে যাতে ভুগতে না হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি অ্যানাইসোগ্যামি মানে কি বলতো, এখানে মিলিত গ্যামেটদ্বয় কী হয় না, সমান হয় না, একটা হচ্ছে বড় হবে, একটা হচ্ছে ছোট হবে, সেটা হচ্ছে অ্যানাইসোগ্যামি। উগ্যামি মানে কি না, এক্ষেত্রে উগ্যামিতে কী হয় বলতো, স্ত্রী গ্যামেটটা বড় এবং নিশ্চল প্রকৃতির, স্ত্রী গ্যামেটটা হচ্ছে বড় হবে, উগ্যামিতে স্ত্রী গ্যামেটটা বড় হবে এবং নিশ্চল হবে, এবং পুরুষ গ্যামেটটা ছোট হবে এবং সচল হবে। স্ত্রী গ্যামেটটা নিশ্চল হয়, নিশ্চল হয়, বড় হয় কোথায়, উগ্যামিতে। পুংগ্যামেটটি ক্ষুদ্র সচল হয় এই উগ্যামির মধ্যে দিয়ে, এরকম যদি মিলন ঘটে তখন তাকে বলছি আমরা উগ্যামি, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে এসো, অযৌন জননের একক কী? দেখো, গ্যামেট কিন্তু কোনোদিন অযৌন জননের একক হতে পারে না। আর প্রকরণ মানে জানো, ভেদ বা প্রকরণ মানে হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন ঘটে যা, তাই তো। ধরো তোমার দেখলে কালো চুল, তুমি কিছুদিন পর দেখলে তোমার সাদা চুল হয়েছে, কারণ বংশগতির ভেদ বা প্রকরণে এই ঘটনাটা ঘটে থাকে, ঠিক আছে। তো রেণুটা হচ্ছে অযৌন জননের একক। কী বললাম, রেণুর সাহায্য অনেকে বংশ বিস্তার করে, ঠিক আছে। যারা নিম্ন শ্রেণীর জীব দেখবে রেণুর সাহায্য বংশ বিস্তার করে, এবং নিম্ন শ্রেণীর জীবেদের কিন্তু অযৌন জনন দেখা যায়, তাই এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি না রেণু। ক্লিয়ার হলো। 5 নম্বর প্রশ্ন, মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত? দেখো, আমরা প্রত্যেকে জানি যে গ্যামেটগুলো জোড়ায় অবস্থান করে। গ্যামেটগুলো কেমন অবস্থান করে না, গ্যামেটগুলো জোড়ায় অবস্থান করে। ধরো একটা গ্যামেট, কটা হলো দেখো, আমি লিখছি এখানে, ঠিক আছে, আমি সাজিয়ে লিখে দিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে কত 4 নম্বর, এটা হচ্ছে কত 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর, ঠিক আছে, 6টা হলো। তারপর দেখো, এটা হচ্ছে 7 নম্বর, এখানে তোমার থাকছে 8 নম্বর, ঠিক আছে। আমি ডট করে 8 থেকে আমি একবার লিখছি কত দূর অবধি না,
12 অবধি লিখছি, ঠিক আছে। এবার আমাকে বলছে অটোজোম, তোমরা প্রত্যেকেই বলো তো এই 11 অবধি যদি থাকে, 11 দুগুণে কত না 22, ঠিক আছে 22, আচ্ছা সরি 11 না 22 অবধি থাকবে, ঠিক আছে। মানে এরকম করে ডট এক থেকে শুরু করে ডট 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 করে 22 অবধি এভাবে কি হয় না ক্রোমোজোমগুলো অবস্থান করে, কত অবধি 22 অবধি অবস্থান করে। এবং লাস্টে যে 23 নম্বর যে ক্রোমোজোম সেটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম, সেটা হয় XX হবে, নয়তো কী হতে পারে বলো XY হতে পারে। ক্লিয়ার? তাহলে কী বলছি ভালো করে শোনো, 1 নম্বর থেকে শুরু করলাম, এগুলো কিন্তু ক্রোমোজোম, একটা ক্রোমোজোম, এগুলো ভেতরে যেগুলো আছে ক্রোমোজোম, এই লম্বা লাইনগুলো হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। এরকম 22টা অবধি থাকছে, তার মানে 22 গুণিত 2, প্রত্যেকটা যে দুটো কথায় 44টা, তাহলে 44টা অটোজোম এবং লাস্টেরগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে সেক্স ক্রোমোজোমের কথা কিন্তু আমাকে বলেনি, বা লিঙ্গ নির্ধারিত অটোজোমের কথা কিন্তু আমাকে বলা হয়নি, আমাকে বলেছে মোট অটোজোমের সংখ্যা কত, দেহকোষ। তাহলে দেহকোষ অটোজোমের সংখ্যা কত হবে তোমরা নিজেরাই বুঝতে পারছো কত হবে না 22 জোড়া। কত হবে গো 22 জোড়া, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্নে চলে এসো। আর যদি বলতো টোটাল ক্রোমোজোমের সংখ্যা কটা, মনে রাখবে 23 জোড়া বা 46টা, ঠিক আছে। ডিএনএর গঠনগত একক কী, আগেরটা 22 জোড়াই তো ছিল, হ্যাঁ 22 জোড়া, অপশান বিটা সঠিক। আচ্ছা ডিএনএর গঠনগত একককে কী বলে, দেখো ডিএনএর গঠনগত একক, তার আগে আমরা ডিএনএ সম্পর্কে একটু জেনে নেবো। তোমরা প্রত্যেকে জানো যে ডিএনএ হচ্ছে কেমন দেখতে হয় বলো তো, দ্বিতন্তি পেঁচানো সিঁড়ির মতো, দ্বিতন্তি পেঁচানো সিঁড়ির মতো, ঠিক এরকম। এগুলোকে কী বলে, এগুলোকে কী বলে বলো তো, দ্বিতন্তি পেঁচানো সিঁড়ির মতো দেখতে হয়, এগুলোকে বলে বেস। ভেতরে যে লম্বা লম্বা লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলোকে হচ্ছে নাইট্রোজেন বেস। তাহলে ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস থাকছে, তাই তো। তারপর কি থাকছে না 5 কার্বনযুক্ত শর্করা, 5C থাকছে, তাই তো। 5 কার্বনযুক্ত শর্করা থাকছে, নাইট্রোজেন থাকছে এবং কি থাকছে নাইট্রোজেন বেস থাকছে, এবং কী থাকছে ফসফেট গ্রুপ থাকছে, কী থাকছে ফসফেট। তাই জন্য আমি কি লিখলাম 5C প্লাস নাইট্রোজেন বেস প্লাস P, ফসফেট গ্রুপ। তাহলে এটা নিয়ে যেহেতু ডিএনএ গঠিত হয়, তাহলে ডিএনএর গঠনগত একক কী হবে বলো, এটাকে একক এই 5 কার্বনযুক্ত শর্করা প্লাস ফসফেট প্লাস নাইট্রোজেন বেস, এই তিনটাকে করতে বলে নিউক্লিওটাইড। তাহলে সঠিক অ্যান্সারটা কী হলো, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি নিউক্লিওটাইড, তাই তো। সঠিক অ্যান্সার হলো নিউক্লিওটাইড। এবার বলো নিউক্লিওফাইড কি, তোমরা এটা নিজেরা কমেন্ট অ্যান্সারটা দেবে, এটা আমি বলবো না। নিউক্লিওফাইড কি তোমরা নিজেরা অ্যান্সারটা দেবে, এটা কিন্তু নিউক্লিওটাইড হবে, ঠিক আছে। তোমরা নিজেরা বলবে নিউক্লিওফাইডে কি থাকবে না। তারপর বলছে দেখো ক্রসিং ওভার, যখন ক্রসিং ওভার ঘটে তখন বলেছে ক্রোমাটিড খণ্ড বিনিময়ের প্রকৃতি কিসের উপর নির্ধারণ করে। একটু ভাবনা চিন্তা করে অ্যান্সারটা দাও। কি বলেছে দেখো, যখন ক্রসিং ওভার ঘটে তখন ক্রোমাটিড খণ্ড বিনিময়ের যে প্রকৃতি সেটা কিসের উপর নির্ধারণ করে। তাকে এখানে 4টা অপশান দিয়েছে। সমসমস্ত ক্রোমোজোমের দুটি অভগিনী ক্রোমাটিডের মধ্যে, অসমসমস্ত ক্রোমোজোমের দুটি অভাগিনী ক্রোমাটিডের মধ্যে, দুটি ভিন্ন সমসমস্ত ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে। নেক্সট দিয়েছে কি টেট্রাডের যে কোনো দুটি ক্রোমাটিডের মধ্যে। বা তোমাদের কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে আগে তোমরা জানাও, নেক্সটে কিন্তু আমি তোমাদেরকে অ্যান্সারটা দিচ্ছি। চলো এটা একটু ভাবনার কোশ্চেন দিলাম, একটু টাইম দিচ্ছি, তোমরা প্রত্যেকে ভাবো, দেন তোমরা অ্যান্সারটা জানাও, ঠিক আছে। আচ্ছা তোমরা প্রত্যেকে অ্যান্সারটা যে যার মতো করে জানিয়েছো তো জানাচ্ছ। চলো এবার আমরা ক্রসিং ওভার সম্পর্কে একটু বলি, তোমাদেরকে ডিটেলসে একটু ক্রসিং ওভার সম্পর্কে বলি। দেখো না এখানে আমি একটু জুম করি, এখানটায় ক্রসিং ওভারটা আমাদের একটু ভালো করে বোঝাতে হবে। যেহেতু প্রথমত আমরা জানবো যে ক্রসিং ওভারটা কোথায় ঘটে, ক্রসিং ওভারটা ঘটার জন্য কোন দফাটা লাগে। না আমরা মিওসিস যদি কোষ বিভাজন দেখি, আমরা জানি মিওসিসের দুটো আছে, একটা হচ্ছে মিওসিস 1, একটা কি না মিওসিস 2, আমরা জানি তো দুটো মিওসিস 1 মিওসিস 2। এবার দেখো না মিওসিস 1 কিন্তু টোটাল 4টে দফা আছে, একটা হচ্ছে প্রোফেজ 1, একটা হচ্ছে মেটাফেজ 1, একটা হচ্ছে এনাফেজ 1, একটা হচ্ছে টেলোফেজ 1। কী বলা প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 আর হচ্ছে কি টেলোফেজ 1, এটা হচ্ছে মিওসিস 1-এর ভাগ। এবার মিওসিস 1-এর মধ্যে সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোমগুলো কী হয় জানো, সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম। ধরো এই একটা সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম, এটাও কাছাকাছি এলো, আর হচ্ছে এটাও একটা সমসংস্থ বা কী গো না সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম, এভাবে কাছাকাছি আসে। তাহলে দেখো এটা একটা ক্রোমোজোম, সবুজ কালিটা একটা ক্রোমোজোম আর লাল কালিটা একটা ক্রোমোজোম। তাহলে দুটো হচ্ছে কি সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম। এবং এই সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোমগুলো কাছাকাছি এসে দেখো নেক্সট পার্টে কী করে, দেখো এরকম করে একটা জোড় বাঁধে, আর এরকম করে একটা জোড় বাঁধে। কেমন করে জোড় বাঁধতে দেখছো, একটা জোড় বাঁধে। এই দেখো দুজন জোড় বেঁধে গেছে। এই পদ্ধতিটাকে কি বলে জানো, এই পদ্ধতিটাকে বলেছে বায়াভ্যালেন্ট পদ্ধতি। কি বলে বাইভ্যালেন্ট পদ্ধতি, বয়াকার অশ্বই ভয়াজফল আকার লয়াকার দন্তেন্বয় ট, ঠিক আছে। কি বললাম এই পদ্ধতির নাম কি গো, বাইভ্যালেন্ট পদ্ধতি, ঠিক আছে, বাইভ্যালেন্ট পদ্ধতি, বাইভ্যালেন্ট।
লিখে দিলাম ছোটো করে, ধরছে না বাইভ্যালেন্ট পদ্ধতি, ঠিক আছে। তাহলে এগুলোকে হোমোলোগাস ক্রোমোজোম দুটো কোন, যদি প্রশ্ন না আসে হোমোলোগাস ক্রোমোজোম কখন কাছাকাছি আছে, কোন দুটাই না মিয়োসিস ওয়ানে তারা কাছাকাছি আসে, এবং তাদের মধ্যে জোড় তৈরি হয় কোথায় না তাদের মধ্যে জোড় তৈরি হয় মিয়োসিস ওয়ানের জাইগোটিন উপদশায়। কী উপদশায়? জাইগোটিন উপদশায়। এই পদ্ধতিকে আমরা কি বলি না এই জোড় বাঁধার পদ্ধতিটাকে আমরা কি বলছি? বাইভ্যালেন্ট বলছি। কি বলছি? এক একটা জোড়কে কি বলছি? বাইভ্যালেন্ট। আর পুরো সমস্ত কিছুকে করতে বলছে কি? সাইন্যাপসিস। পুরো পদ্ধতিটাকে আমরা কি বলছি করতে? না সাইন্যাপসিস। এবার বলছে যে তাহলে তোমরা এখান থেকে কি বুঝতে পারলে? এখানে বলতে চাইছে যে যখন কি হয় না বলেছে, দেখো এখানে কশিঙ্গরা কোমাটিড খণ্ড দুটোর বিনিময়ের প্রকৃতি নির্ধারণ করে কিসের উপর? তাহলে সমস্ত ক্রোমোজোমের দুটি অভুগ্নি কোমাটিডের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটে। তাহলে প্রথমটা হচ্ছে কি? সমস্ত এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। প্রথমটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সটে চলে এসো। কথা বলতে শেখা মানব বিকাশের কোন দশার বৈশিষ্ট্য হতে পারে? তোমরা প্রত্যেকে জানো, যদি আমরা ভালো করে একটু দেখি, মানব দশার কিন্তু অনেকগুলো পর্যায় রয়েছে। কি বলছি? মানব দশার অনেকগুলো পর্যায় রয়েছে। আর তোমরা প্রত্যেকে জানো যে মানব দশা শুরু হচ্ছে কখন থেকে না? প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে কি? সদ্যজাত, একদম বাচ্চারা যখন জন্মেছে তখন প্রথমটাকেই বলছি আমরা সদ্যজাত বলছি, ঠিক আছে। দ্বিতীয়টাকে আমরা কি বলছি, বা 2 নম্বরটাকে আমরা কি বলছি? 2 নম্বরটাকে আমরা বলছি শৈশব। কি বলছি 2 নম্বরটাকে? না শৈশব, ঠিক আছে। 3 নম্বরটাকে আমরা কি বলছি? 3 নম্বরটাকে আমরা বলছি ধরো বয়স সন্ধি। কি বলছি? বয়স সন্ধি, ঠিক আছে, বয়স সন্ধি। তাহলে 1 নম্বরটাকে বলছি সদ্যজাত, 2 নম্বরকে বলছি শৈশব, 3 নম্বরকে বলছি বয়স সন্ধি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি 4 নম্বরকে আমরা কি বলছি গো? 4 নম্বরকে বলছি আমরা পরিণত দশা। কি বলছি? না পরিণত দশা, ঠিক আছে, পরিণত দশা। 5 নম্বরকে বলছি আমরা বার্ধক্য দশা বা অন্তিম দশা, অন্তিম বা বার্ধক্য, মনে রাখবে। তাহলে প্রতিটা দশার নাম আমি লিখে দিলাম, যে মানব বিকাশের পরিস্ফুরণের যে দশাগুলো রয়েছে সেই দশাগুলোর কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে: সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত এবং হচ্ছে অন্তিম বা বার্ধক্য। এবার বলছে কথা বলতে শেখা মানব বিকাশের কোন দশার বৈশিষ্ট্য হতে পারে? দেখো, সদ্যজাত দশায় যখন থাকে তখন তো নিশ্চয়ই কথা বলতে পারবে না, তাই তো। কিন্তু যখন আস্তে আস্তে একটু করে সদ্যজাত থেকে একটু করে বড় হয়, মানে শৈশব, যখন ধরো 2 থেকে 3 বছরের হয়, বাচ্চারা দেখবে 3 থেকে 4 বছর, এই টাইমটার মধ্যে দেখবে আস্তে আস্তে কথা বলতে শিখে, এবং এই বয়সটাকে শৈশবটাকে ধরে নেওয়া হয় 3.5 থেকে প্রায় 11 বছরটাকে বলা হয় শৈশবকাল। কী বললাম? 3.5 বা 4 থেকে 11 বছর অবধি শৈশবকাল ধরে নেয়। তুমি দেখবে যখন বাচ্চারা 4 বছর, তখন পরিষ্কার কথা বলতে পেরে গেছে। তার মানে এটা কথা বলতে শেখাটা কোথায়? সেই বয়স থেকেই শুরু হচ্ছে, সদ্যজাতের পরের বয়ঃসন্ধি দশায় তো বুঝতেই পারছো, মানে 18 বছর বয়স অবধি, 13 থেকে 18 বছর অবধি হচ্ছে কি বয়ঃসন্ধিকাল, 13 থেকে 18 অবধি হচ্ছে কি বয়ঃসন্ধিকাল। পরিণত মানে বুঝতেই পারছো, একদম 19 থেকে সেই 40-45 অবধি কী হচ্ছে না, এটা হচ্ছে আমাদের পরিণত দশা। আর অন্তিম দশা তো মানে বুঝতেই পারছো, যখন আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের চুল পাকছে, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, কাজ করতে পারছি না, পেশি দুর্বল হচ্ছে, সেটা হচ্ছে বার্ধক্য দশা বা অন্তিম দশা। তাহলে কোন দশায় কথা বলতে শেখে? শৈশব দশায়। তাহলে প্রতিটা দশার নাম কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়? তোমরা এটা প্রত্যেকেই পারবে। খণ্ডীভবন কার ক্ষেত্রে দেখা যায়? দেখো, ইস্টের ক্ষেত্রে কি খণ্ডীভবন দেখা যায় না? ইস্টের ক্ষেত্রে কিন্তু ইস্ট কিন্তু খণ্ডিত হয় না, ইস্টের কিন্তু খণ্ডীভবন কোনোদিনই দেখা যায় না, ঠিক আছে, মনে রাখবে। তো বিভাজিত হয় বা বিভাজন দেখা যায়। প্ল্যানেরিয়ার ক্ষেত্রে পুনরুৎপাদন দেখা যায়। কি দেখা যায়? প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন। কিন্তু স্পাইরোগাইরা দেখবে দেখো, মানে পাথরে বা কোথাও কেটে গেলে আবার সেখান থেকে নতুন করে জীব তৈরি হচ্ছে, সেটা কি স্পাইরোগাইরার ক্ষেত্রে, স্পাইরোগাইরার ক্ষেত্রে কি হয়? খণ্ডীভবন দেখা যায়, ঠিক আছে। আর ইস্টের ক্ষেত্রে কি হয়? ইস্টের কোরকোদ্গম দেখা যায়, হাইড্রারও কোরকোদ্গম দেখা যায়, অ্যামিবার বিভাজন দেখা যায়, প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন দেখা যায়, স্পাইরোগাইরার কি দেখা যায়? খণ্ডীভবন দেখা যায়। নেক্সট প্রশ্ন, মাইটোসিসের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা বা সবথেকে কম দশা কোনটা? আমরা আগেই বলেছি টেলোপ অ্যানাফেজ দশা। অ্যানাফেজের সময় প্রথমেই দেখো বলে দেওয়া ছিল, কত লাগে অ্যানাফেজের জন্য সময়? 2 থেকে 3 মিনিট। কত লাগে? 2 থেকে 3 মিনিট, তাই তো। দেখি তোমরা টেলোপেভটা বলো তো কত? টেলোপেভ লাগে 3 থেকে 12 মিনিট। কত লাগে? 3 থেকে 12 মিনিট। আচ্ছা, মেটাফেজ কত লাগে? মেটাফেজ লাগে 2 থেকে 10 মিনিট, আর প্রফেজ লাগে 30 থেকে 60 মিনিট, ঠিক আছে। 30 to 60 মিনিটটা লাগে প্রফেজ হচ্ছে সব থেকে বড় দশা। ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের কাছে আশা করছি। আচ্ছা, ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? 22টি, 23টি, 23 ছাড়া 25টি। আর যারা আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ক্লাস দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা সেই নাম্বার 7001946335 এই নাম্বারে এখনই কন্ট্যাক্ট করো যারা অ্যাডমিশন নিতে চাইছো। কোর্স ফিস মাত্র 700 টাকা। কত বললাম? 700, এখন অনেক কমে গিয়েছে। এবং তোমরা আমাকে
যেমনভাবে তোমরা চাইছো, যেমনভাবে তোমার প্রিপারেশন দরকার, যে আমাকে আরও পড়তে হবে, যতটা পরিশ্রম করানোর দরকার আমরা কিন্তু আমাদের ক্লাসের প্রতিটা যারা প্রিপারেশন নিচ্ছে প্রতিটা ক্যান্ডিডেটকে সেভাবেই আমরা তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? যতটা আমাদের দিক থেকে দেবার দরকার আমরা ততটাই দিচ্ছি আমাদের বেস্টটাকে। তো তার সাথে সাথে তোমাদের পরিশ্রমটা এখানে অনেকটা দরকার হবে, কারণ প্রত্যেকেই জানো যে আমরা যতই পড়াই না কেন যদি নিজের চেষ্টা বা নিজের ইচ্ছা শক্তি না থাকে তাহলে কিন্তু কোনোদিন কোনো কিছু সম্ভব না। আমি এটা বলবো না যে আমি বলে যাব তোমরা কেউ পড়বে না, তোমরা কলেজ পেয়ে যাবে, এটা কিন্তু সম্ভব না। আমি বলবো তোমাদেরকে আমার কথা মতো চলতে হবে বা রোজগার পড়া করতে হবে, তাহলে তোমরা অবশ্যই একটা গভর্নমেন্ট কলেজ পাবে, ঠিক আছে? আচ্ছা চলো প্রশ্ন দেখো, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? পড়া ভালো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করবে। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? দেহকোষে ক্রোমোজোম সংখ্যা বলা হয়েছে, তার মানে কত? 23 জোড়া, তাই তো? 46টি বা 23 জোড়া। তাহলে কোনটা সঠিক অ্যান্সার? অপশান সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, 23 জোড়া বা 46টি, ঠিক আছে? নেক্সট দেখো, পত্তজ মুকুল দ্বারা কারা বংশ বিস্তার করে? টোটাল 4টা অপশান, একটা হচ্ছে গোলাপ, ফুলকপি, রাঙালু, পাথরকুচি। না, পত্তজ মুকুল দ্বারা যারা বংশ বিস্তার করে তারা হচ্ছে পাথরকুচি। কারা করে? পাতা থেকে কারা করে? তোমরা ছোটোবেলায় দেখবে অনেকে ছিলে, বাচ্চাবেলায় অনেকে বদমাইশি করে বইয়ের ভেতর পাতা রাখতে, এবং সেই পাতা থেকে দেখবে এরকমভাবে একটা পাতা থেকে দেখবে বইয়ের ভেতর পাতা রাখলে দেখবে সেই পাতা থেকে এরকমভাবে ছোটো ছোটো পাতা সৃষ্টি হতো এরকম গাছ সৃষ্টি হতো বা মূল বেরোতো। তাহলে এই যে পত্তজ মুকুল বা পাতার দ্বারা কে করছে? না, পাথরকুচি পাতা, ঠিক আছে? গোলাপ ফুল করে হচ্ছে শাখা কলম। গোলাপ ফুল যেটা করে সেটা হচ্ছে শাখা কলমের দ্বারা গোলাপ ফুলে ঘটে, লিখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি না, রাঙালু বা শাঁকা আলু এটা কিন্তু মূল দ্বারা করে। কি দ্বারা করে? মূল, দেখবে এদের মূল থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে? আর ফুলকপি দেখবে সাধারণত ওদের ফুল থেকে করছে, ফুলটা দেখবে আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক আছে? নেক্সটটা দেখো, জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে? জনুক্রম, কোষচক্র, পর্যায়ক্রম, নাকি কোনোটিই নয়? কি বলেছে দেখো না, জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জনুর যে পর্যায়ক্রমিক চক্রাবর্তী আবরণ তাকে আমরা কি বলছি? বলতো না, জনুক্রম। কি বলছি? তাকে আমরা বলছি জনুক্রম। কার জনুক্রম দেখা যায় বলতো? ফ্রানের কিন্তু জনুক্রম দেখা যায়। কার দেখা যায়? স্পাইরোগাইডা, মস, ফ্রান, ওবেলিয়া, এদের কিন্তু জনুক্রম দেখা যায়, ঠিক আছে? তাহলে কি বললাম? জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড মানে কি বলতো? হ্যাপ্লয়েড মানে কি? এন, ডিপ্লয়েড মানে কি? 2n। এই যে n to n বা 2n থেকে n, এই যে একটা চক্রাকার পর্যায়ক্রমিক যে আবর্তন ঘটছে সেটাই হচ্ছে কি? জনুক্রম। তোমরা প্রত্যেকে জানো কোষচক্র বা পর্যায়ক্রম কোনোটাই কিন্তু না। নিচের কোন পিরিমিডিন বেসটি ডিএনএতে থাকলেও আরএনএতে থাকে না? এটা খুব একটা সোজা প্রশ্ন, যে ডিএনএতে থাকলেও আরএনএতে থাকে না। আমরা যদি দেখি যে বেস কিন্তু ভাগ করা আছে, একটা হচ্ছে পিউরিন বেস আর অপরটা হচ্ছে কি গো? পিরিমিডিন বেস। যারা জানো না একটু ভালো করে লিখে নাও যে আমাদের কিন্তু যে বেসগুলো রয়েছে, নাইট্রোজেন যে বেসগুলো রয়েছে, সেই নাইট্রোজেন বেসগুলোর কিন্তু ভাগ রয়েছে। কী ভাগ বলো তো? একটা হচ্ছে পিউরিন বেস আর অপরটা হচ্ছে কি গো? পিরিমিডিন বেস। এবার তোমরা বলছি তার পিউরিন বেসটা কাকে বলছে? পিউরিনটা হচ্ছে অ্যাডেনিনকে বলছে এবং গুয়ানিনকে বলছে। গুয়ানিনকে কি বেস বলছি? না, পিউরিন বেস, ঠিক আছে? গুয়ানিনকে বলছে আমরা পিউরিন বেস, ঠিক আছে? আর থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, টি ফর থাইমিন, সি ফর সাইটোসিন, ইউ ফর ইউরাসিল। এই থাইমিন, সাইটোসিন, ইউরাসিলকে আমরা বলছি কি? পিরিমিডিন বেস, ঠিক আছে? কি বলছি আমরা? পিরিমিডিন বেস। এবার বলতো অ্যাডেনিন আর গুয়ানিন যেটার কথা বলা হয়েছে তারা কার মধ্যে পড়ছে? পিউরিন বেসের মধ্যে পড়ছে, আর এটা পিরিমিডিন বেস। এবার হচ্ছে নিচের কোন পিরিমিডিন বেসটি ডিএনএতে থাকলেও আরএনএতে থাকে না? বলছে আরএনএতে কোনটা থাকে না? তোমরা নিজের একটু কল্পনা করে ভাবো যে আরএনএতে কোনটা থাকে না বলো তো? আরএনএ কার পরিবর্তে কি থাকে? না, আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। কি থাকে? থাইমিনের পরিবর্তে কি থাকে গো? ইউরাসিল থাকে, তাই তো? তাহলে আরএনএতে কোনটা থাকে না? আরএনএতে হচ্ছে থাইমিনটা থাকে না, থাইমিনের প্রতি ইউরাসিল থাকে, ঠিক আছে? তাহলে আরএনএতে কোনটা থাকে না? থাইমিনটা কিন্তু আরএনএতে থাকে না। থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। প্রত্যেকটা জায়গাটা কিন্তু ভালো করে ক্লিয়ার করে নাও। আমি কি বললাম বা না বললাম বুঝতে পারছো কি না পারছো, প্রত্যেকে জায়গাটাকে কিন্তু ক্লিয়ার করে নাও। আর যারা দেখছো নিচের কমেন্টে কিন্তু সঠিক অ্যান্সারটা জানাবার চেষ্টা করো। কি বলছি? সঠিক অ্যান্সারটা কিন্তু জানাবার চেষ্টা করো। কেউ ভুল অ্যান্সার দেবে না, কারণ ভুল অ্যান্সারগুলো যদিও দিয়ে থাকো তাহলে কিন্তু বলবে যে স্যার আমি এটা ভুল করেছি বা আমি এত মার্কস পাচ্ছি, কারণ এটা তোমাদের একটা ছোটো করে আমি মক টেস্ট ইউটিউবের মাধ্যমে তুলে ধরলাম। নেক্সট বলছে দেখো, কোন পানিতে টুরুলা দশা দেখা যায়? না, টুরুলা দশা দেখা যায় এখানে 4টা অপশন দেখতে পাচ্ছ। ইস্ট রয়েছে, হাইড্রা রয়েছে, প্লাজমোডিয়াম রয়েছে এবং স্পাইরোগাইরা রয়েছে। এবার এখানে সঠিক উত্তর হচ্ছে ইস্ট।
এবার বলবে যে স্যার ইফটকে কেন টুরুলা দশা বলছে না, ইফটের যখন তোমার হচ্ছে যে ইফটের যখন তোমার পুরকদ্গম পদ্ধতি ঘটে, ইফটের যখন আমরা দেখবো যদি পুরকদ্গম পদ্ধতি যদি আমরা ইফটের দেখি তখন ইফটগুলো না কী করে বলো তো না, দেখবে লাইন দিয়ে একে একে অবস্থান করে, ঠিক আছে। ইফটের বাডিং বা কোরকদ্গম যখন ঘটে তখন ইফটের যে কোরক গঠনটা, সেই কোরক গঠনটা ঠিক টুরুলার মতো দেখায়। টুরুলা নামে একটা প্রাণী আছে, সেই টুরুলা প্রাণীর মতো দেখায়, ঠিক আছে। যদি ইফটিক এরকমভাবে কোরকদ্গম যখন পড়ছে এরকমভাবে কোরকটা, তখন একে ঠিক টুরুলা পানির মতো দেখায়, কারণ তাকে টুরুলা পানির মতো দেখায়। এই জন্য ইফটের এই দোষটাকে বলছে টুরুলা দোষ, ঠিক আছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ইফট। প্রত্যেকটা যদি ক্লাসটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, আর কারো কোনো প্রবলেম নেই। আর টুরুলা দশার এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি টুরুলেশন। তাহলে পরীক্ষা দিয়ে এরকম হয়তো বলে যে টুরুলা দশার পদ্ধতিটার অপর নাম কি বলবে গো? টুরুলেশন পদ্ধতি। কি বলবো? টুরুলেশন পদ্ধতি। আশা করছি পুরোপুরিভাবে প্রত্যেকে আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং লাস্টে কালে যাবার সময় সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দিও। চলো, গুড বাই প্রত্যেককে, ভালো থেকো।